আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস আমরা আজকে কথা বলবো মিল্ক ফিভার নিয়ে। মিল্ক ফিভার বা হাইপোক্যালসিমিয়া নিয়ে। আমাদের লার্জ এনিমেলে এই মিল্ক ফিভারের সমস্যাটা কমন। মিল্ক ফিভার, হাইপোক্যালসিমিয়া বা পোস্টপার্টাম প্যারালাইসিস অধিকাংশ ক্ষেত্রে এই যে মিল্ক ফিভার বা হাইপোক্যালসিমিয়ার যে সমস্যাটা, এটা বাচ্চা হওয়ার পরেই হয়। এই জন্য এটাকে পোস্টপার্টাম প্যারালাইসিস বলা হয়। মিল্ক ফিভারে কোনো জ্বর থাকে না, তারপরেও এখানে ফিভার কথাটা আছে। এটা মেনিয়া বোঝানোর জন্য বোঝা হয়। মেনিয়া অর্থাৎ মিল্ক ফিভারে জ্বর থাকে না, তারপরেও বলা হয়। হ্যাঁ, কারণটা হচ্ছে যেমন বাংলাদেশে এখন বাংলাদেশ আর শ্রীলঙ্কা ক্রিকেট ফিভার চলতেছে। এটা বোঝানোর জন্য আমরা এরকম বলি যে গোটা বিশ্ব এখন ফুটবল জ্বরে আক্রান্ত, এরকম বলি ক্রিকেট জ্বরে আক্রান্ত। অর্থাৎ ওই সময়টাতে ওই একটা মাত্র বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকি। হ্যালো, সাইফুল ভাই, আপনি তো আমাকে বিপদ ফেলে দিয়েছেন। আপনি জান না মানতে পারি। আমি তো স্যালাইন দেওয়ার জন্য গেছিলাম, কিন্তু ওই সময় জ্বর ছিল 108। না, দেওয়া যাইবে না। তাহলে ওনাকে একটা শুধু মানুষের নাপা ট্যাবলেট খাওয়ানোর পরামর্শ দেন, আর ওই মাথায় পানি দিতেই বলেন। আর জ্বর না খাওয়া পর্যন্ত দেওয়া যাবে না। আর যদি ওরা পারে ফিডারে করে দুধ খাও। ঠিক আছে। তাহলে ক্রিকেট ফিভার, ফুটবল ফিভার, হ্যাঁ, তো এর আদলে আমরা বলতেছি মিল্ক ফিভার। অর্থাৎ ওই গাভীটা ওই সময়টাতে দুধ উৎপাদনের যে প্রক্রিয়া বা দুধ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট যেসব কাজ, এটা নিয়েই ব্যস্ত থাকে। এই জন্য বলা হয় মিল্ক ফিভার। জ্বর থাকে না। একটা গাভীতে মিল্ক ফিভার, একটা গাভীর বয়স যে কোনো বয়সে হতে পারে, হ্যাঁ, তবে থার্ড ল্যাকটেশন, অর্থাৎ একটা গাভী যখন 3 নাম্বার বাচ্চা দেয়, ওই বাচ্চাটার সময় মিল্ক ফিভার হওয়ার সম্ভাবনা 99%। অর্থাৎ আমরা যদি কোনোভাবে বুঝতে পারি যে ওই গাভীটা এবার থার্ড ল্যাকটেশনে আছে, তাহলে মোটামুটি কনফার্ম যে এই এই বয়সে তার এখন মিল্ক ফিভার 99% সম্ভাবনা আছে। মিল্ক ফিভার যে কোনো গাভীর হতে পারে, যে কোনো গাভীর, তবে এটা অধিক দুধ উৎপাদন গাভীর সাথে সম্পর্কযুক্ত। যেসব গাভী অধিক পরিমাণে দুধ দেয় তাদের সাথে এটা সম্পর্কযুক্ত। আর যেমন আমাদের দেশি ব্রিড আছে 1 কেজি 2 কেজি দুধ দেয়, এদের সাথে সম্পর্কযুক্ত না। এরা হতে পারে, এটা খুব রেয়ার। কিন্তু যেসব গাভী অধিক পরিমাণে দুধ দেয়, 8 লিটার 10 লিটার 15-20 এর উপরে, এগুলো গাভী
খুব সম্ভাবনা থাকে মিল্ক ফিভারের। মিল্ক ফিভারকে ত্বরান্বিত করে স্ট্রেস, যে কোনো ধরনের স্ট্রেস। হ্যাঁ, যে কোনো ধরনের স্ট্রেস হলে মিল্ক ফিভারের পসিবিলিটি বেড়ে যাবে। কিরকম স্ট্রেস? যেমন ডিস্টোকিয়া হইতে পারে, ডিস্টোকিয়া তার মানে একটা গাভী যখন মানে বাচ্চা প্রসব হয়, যদি ওই গাভীটাতে ডিস্টোকিয়া হয়, বাচ্চা টেনে বের করানো লাগছে, সেক্ষেত্রে মিল্ক ফিভারের পসিবিলিটি বেড়ে যাবে। যে কোনো স্ট্রেস হলে মিল্ক ফিভারের পসিবিলিটি বেড়ে যায়। জার্নি, যেমন অধিক দুধ উৎপাদনে গরুগুলো কেনা বেচা হয় খুব বেশি। যে একটা গরু আপনি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন, আপনি অধিক দুধের একটা গরু আপনি শখ করে কিনলেন, এই জার্নি একটা ফ্যাক্টর। অর্থাৎ আপনারা যদি এটা জেনে থাকেন যে অধিক দুধের গরু যেসব আছে, এই গরুগুলো খুব জার্নি করে, অর্থাৎ এক বাড়ি থেকে আরেক বাড়িতে তারা বিক্রি হয়, এটা হয়। অ্যানোরেক্সিয়া, পোস্ট পার্টাম অ্যানোরেক্সিয়া। আমরা স্ট্রেস বলতে এই তিনটা কারণকে মেইনলি মিন করতেছি। স্ট্রেস, এই স্ট্রেসের মধ্যেই তিনটাকে রাখছি। আচ্ছা, পোস্ট পার্টাম অ্যানোরেক্সিয়া, যে বাচ্চা হওয়ার পরে বেসিক্যালি গাভী কিছু কম খায়, মানে তার অরুচি দেখা যায় বাচ্চা হওয়ার পরে 2-3 দিন। এই যে কম যখন খাচ্ছে, এই কম খাওয়ার অর্থই হচ্ছে তার বাইরে থেকে তার বডিতে খাদ্যের সাথে ক্যালসিয়াম কম যাচ্ছে, আলটিমেটলি তার বডিতে ডেফিসিয়েন্সি হচ্ছে। এই প্রত্যেকটাতে তাই হয়। ডিস্টোকিয়াতে পেইন হয়, এনিমেল কম খায়। জার্নিতেও তাই হয়, পোস্টপার্টাম অ্যানোরেক্সিয়াতেও তাই হয়। মোট কথা, এই ধরনের যদি কোনো কেস বা কোনো স্ট্রেসের হিস্ট্রি আমরা পাই, যে আপনার গরু বাচ্চা হয়েছে, আপনি দেখতেছেন যে লাস্ট 1 দিন বা 2 দিন গরুটা একেবারেই কম খাচ্ছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার গরুটা এখন মিল্ক ফিভারের দিকে যাচ্ছে, ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। মিল্ক ফিভার ল্যাকটেশন পিরিয়ডের যে কোনো স্টেজে হতে পারে, তবে প্রথম 2-3 সপ্তাহের মধ্যে বেশি হয়। এই 3 সপ্তাহ সব বেশি হয়, যে কোনো স্টেজে হইতে পারে। এই প্রথম সপ্তাহ থেকে শুরু করে যে 3 সপ্তাহের মধ্যে যে মিল্ক ফিভারটাকে হয়, এইটাকে আমরা গুড বলতে পারি। গুড গুড আমরা এই জন্য বলবো যে এটা রিকভার হয়। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ রহিম ভাই, হ্যালো হ্যালো ভাই বলেন। না, আমি একটু যে অনলাইন ক্লাসে আছি, তো ক্লাস শেষ করে দেখবো, হোয়াটসঅ্যাপে দিছেন। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট উইক থেকে 3rd উইক এর মধ্যে যে মিল্ক ফিভারটা হচ্ছে, এটাকে আমরা গুড বলতেছি। যদি এর মধ্যে হয়, তাহলে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে রিকভার হয়।
মজিবুল বলেন। লম্বটা হচ্ছে মেশিন আর কি। চেকপোস্টের সামনে করবে, আপডেট আছে, জেনারেল আছে, 2-3 ট্যাপ করে। আচ্ছা ফোন দেন, আজকেই করে নেন। না 1 টাকা কমাবে না। আজকে মনে হয় যখন ক্লিনিকত ভর্তি হবে তখন 20,000 টাকা জমা নেবে, আর বাকিটা যখন সকালে যখন রিলিজ দিবেন তখন। না না না, প্রথম সপ্তাহ থেকে 3য় সপ্তাহ এই সময়টাতে যেটা হয়, যে মিল্ক ফিভারটা হয়, এটাকে আমরা গুড বলতেছি এই জন্য যে এই সময়টাতে রিকভারি হয়। আর যদি এরকম হয়, যেমন আমি উদাহরণ যদি দেই, যে এটাও মিল্ক ফিভার, এটাও মিল্ক ফিভার, এটা 1 থেকে 3 সপ্তাহের মধ্যে হয়েছে, আর এটা বাচ্চা দেওয়ার 4 মাস পর হয়েছে। সাপোজ দুইটারে ডায়াগনোসিস মিল্ক ফিভার, একটা হয়েছে আমার 1 থেকে 3 সপ্তাহের মধ্যেই হয়েছে, আর একটা 4 মাসের পর হয়েছে, বাচ্চা হওয়ার 4 মাস পর। তাহলে মনে রাখতে হবে এইটা রিকভার হবে তাড়াতাড়ি, এটা ক্যালসিয়াম দেওয়া মাত্রই রিকভার হবে। আর যেটা ডিলে হয়, যে 2 মাস 3 মাস 4 মাস পরে যেটা সমস্যা দেখা যায়, এটা সহজে সলভ হয় না, এটা একটু কঠিন হয়। এটা মনে রাখতে হবে। অর্থাৎ কেস আপনি বুঝতে পারতেছেন, কিন্তু আপনি এতটুকু কনফার্ম হইতে হবে যে ওটা ডিলে হবে। এই যে যেটা বাচ্চা হওয়ার 3 সপ্তাহ পর যে মিল্ক ফিভারটা হবে, সেটা একটু ডিফিকাল্টি শো করবে, অর্থাৎ ওটাতে জটিলতা আছে অনেক। আমরা এখন মিল্ক ফিভারে কিছু সাইন দেখি। মিল্ক ফিভারের প্রথম সাইন যেটা, যে দেখবেন যে দুধের গাভী তার গাটাতে হালকা কাঁপুনি দেখা দিবে, যেভাবে জ্বর আসলে কাঁপে, গায়ে কাঁপুনি শুরু হবে। আপনাকে মালিক ফোন দিয়ে বলবে যে তার গরুটা, দুধের গরুটা কেন জানি তার পুরা শরীর হইতে পারে, সামনের অংশ হইতে পারে, পিছনের অংশ হইতে পারে, যে হালকা কাঁপতেছে, এরকম বলতে পারে। তাহলে আপনি প্রথম এটা বুঝে নেবেন যে এটা একবারে ইনিশিয়াল লেভেলে, যে অলরেডি তার ব্লাডে ক্যালসিয়াম কমা শুরু হয়ে গেছে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যে তারপরে ওই অবস্থায় যদি কেউ ধরতে না পারে, পরে যেটা হবে যে গরুটা বসে থেকে যখন দাঁড়াচ্ছে অনেক কষ্ট হচ্ছে, মানে দাঁড়াতে পারতেছে কিন্তু অনেক কষ্ট করে দাঁড়াচ্ছে, বসে, এই যে বসে আছে, বসে আছে, বসে থেকে যখন দাঁড়াচ্ছে, এই দুইটার মাঝে অনেক কষ্ট হচ্ছে। অর্থাৎ
বসে থাকা অবস্থা থেকে দাঁড়ানো অবস্থায় আসতে তার অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে দাঁড়াচ্ছে, এইটা হলো তার দ্বিতীয় লক্ষণ। এটা একটা আপনি আরো কনফার্ম হইলেন। 3 নম্বরে যেটা পাবেন, 3 নম্বরে আর দাঁড়াতে পারবে না। 2 নাম্বারটা আগে ক্লিয়ার করি। 2 নাম্বারটা যেটা বললাম যে বসে আছে, বসে থাকার পরে অনেক কষ্ট করে দাঁড়াচ্ছে। এই যে দাঁড়াচ্ছে, এই দাঁড়ে আর থাকতে পারবে না, অর্থাৎ কষ্ট করে দাঁড়াবে কিন্তু দাঁড়ে থাকতে পারবে না, আবার বসে পড়বে। তাহলে এই হলো ঘটনা। বসে থাকা অবস্থায় কষ্ট করে দাঁড়াবে কিন্তু থাকতে পারবে না, আবার বসে পড়বে। 3 নাম্বার হচ্ছে আনএবল টু স্ট্যান্ড, এবার আর দাঁড়াতে পারবে না। বাট ট্রাই, এবার কি হবে, সে বসে পড়ছে কিন্তু উঠার জন্য চেষ্টা করতেছে কিন্তু পারবে না, কিন্তু সে চেষ্টা করবে, তার চেষ্টাটা চলমান থাকবে, সে চেষ্টা করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় পিছলে পড়ে যাবে কিন্তু সে আর দাঁড়াতে পারবে না। 4 নম্বরে তার আর সেন্স থাকবে না, সে কি হবে, 4 নম্বরে লস অফ সেন্স, অর্থাৎ যেটাকে আমরা বলি এক্সটার্নাল রিকাম্বেন্সি। অর্থাৎ সে মাথা বাঁকা করে, যে কোনো একদিকে মাথা বাঁকা করে সে বসে পড়বে, যে কোনো একদিকে, ডাইনে করতে পারে, বামে করতে পারে, তার কোনো সেন্স থাকবে না। আপনি মাথাটা সোজা করে ধরে রাখবেন, সে সোজা হয়ে থাকবে কিন্তু সে নিজে থেকে পারবে না। এই যে আমি 4টা ক্লিনিক্যাল সাইন বললাম, এই 4টাকে আপনি 4টে স্টেজ ধরতে পারেন, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। আপনি কোন স্টেজে পাচ্ছেন সেটা বড় বিষয়। যে যেমন লস অফ সেন্সে যখন পাবেন, এইটাতে অবশ্যই একটু রিস্ক বেশি, ঝুঁকি বেশি। এই যে স্টেজে পাবেন ওই স্টেজে চিকিৎসা করা তত সহজ, এবং 4টা স্টেজের কোনোটা স্টেজেই তার ফিডিং চালু থাকবে না, অফ থাকবে। অর্থাৎ ফিডিং অফ, ফিডিং অফ ইন অল স্টেজেস। 4টে স্টেজ যে বর্ণনা করা হইলো, তার একটা স্টেজেও সে খাবে না, প্রত্যেকটা স্টেজেই তার খাদ্য কিন্তু বন্ধ থাকবে, কোনো ধরনের খাদ্য সে খাবে না। তাহলে কি হইলো, এখন আমি যদি 2টা তুলনা করি, দুইটা গরু অধিক দুধের গরু, দুইটাই ভালো করে বোঝেন, মানে বসে আছে, এটাও বসে আছে, উঠতে পারে না, এটাও উঠতে পারে না, খাদ্য বন্ধ, মানে খায় না, কিন্তু এটা খায়। তাহলে দেখেন এখানে কিন্তু আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারবেন যে দুটাই বসে আছে, দুটাই উঠতে পারে না, কিন্তু কেস 1-এ গরুটা খাদ্য খায় না, টোটালি বন্ধ, আর কেস 2 ও বসে আছে কিন্তু সে খাচ্ছে। তার মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করলে এই কেস 2 কিন্তু মিল্ক ফিভার হবে না, আর কেস 1 কিন্তু মিল্ক ফিভার। ঠিক আছে, তার মানে আমরা দেখি বিভিন্ন সময় আমরা অনেক গরু পাই, যে গরুগুলো অনেকদিন ধরে বসে থাকে, উঠতে পারে না, খায়, এটা কিন্তু মিল্ক ফিভার না, এটা মনে রাখতে হবে। তার মানে মিল্ক ফিভার আমরা যেভাবে বলি, মিল্ক ফিভার ইজ অলওয়েজ একিউট, অর্থাৎ মিল্ক ফিভার সব সময় একিউট হইতে হবে,
আজকে একটু আগে থেকেই সমস্যা, ঠিক আছে? মিল্ক ফিভার কখনোই ক্রনিক হবে না। অর্থাৎ যদি এরকম শোনেন যে গরুটা 3 দিন ধরে বসে আছে, খাচ্ছে না, এটা কিন্তু মিল্ক ফিভার না। মিল্ক ফিভার একিউট হইতে হবে, অর্থাৎ একটু আগে সমস্যা দেখা দিছে, যদি আমি ট্রিটমেন্ট না করি 2-3 ঘন্টার মধ্যে মারা যাবে। আর গরু বসে আছে, খাচ্ছে, এটা মিল্ক ফিভার না। অর্থাৎ মিল্ক ফিভার কখনোই ক্রনিক ফর্মে হয় না। এখন আমরা এই অ্যাঙ্গেলে যদি দেখি, আমরা অনেক গরু পাই যে দীর্ঘদিন ধরে বসে আছে, এরকম পাই 15 দিন উঠতেছে না, এটা কিন্তু মিল্ক ফিভার না। তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের হয়ে গেল, মিল্ক ফিভার সবসময় একিউট হইতে হবে। এখন এরকম যদি বলি যে একটা গরু বসে আছে 3 দিন ধরে, 3 দিন ধরে বসে আছে, খাচ্ছে না, খাচ্ছে না, এটাও কিন্তু মিল্ক ফিভার না। তার মানে এই যে 3 দিন ধরে বসে আছে, খাচ্ছে না, মিল্ক ফিভারের কেস আমাকে 3 দিন সময় দিবে না। অর্থাৎ ট্রিটমেন্ট যদি আমার ভুল হয় মারা যাবে। তার মানে কি, মিল্ক ফিভারের কোনো কেস আমাকে 3 দিন সময় দেবে না। 3 দিন ধরে যে গরুটা বসে আছে, খাচ্ছে না, ধরেন ট্রিটমেন্ট করা হয়েছে বা হয়নি, তাহলে এটা মিল্ক ফিভার না। মিল্ক ফিভার সবসময় কি হবে, একিউট হবে। এবং মিল্ক ফিভার সম্বন্ধে আর একটা ধারণা মনে রাখতে হবে, মিল্ক ফিভার অলওয়েজ, মিল্ক ফিভার অলওয়েজ ট্রিটমেন্ট রেসপন্সিভ। অর্থাৎ মিল্ক ফিভার ট্রিটমেন্টে ইমিডিয়েট রেসপন্স করে, 5 থেকে 10 মিনিটের মধ্যে গরু ভালো হয়ে যাবে। মিল্ক ফিভার এমন একটা ডিজিজ, এটাকে বলা হয় মেজিক্যাল ডিজিজ, অর্থাৎ এটা ইমিডিয়েট রেসপন্স করে ভালো হয়ে যাবে। এবার আমরা ট্রিটমেন্ট দেখব। মিল্ক ফিভার নিয়ে কোনো প্রশ্ন থাকলে করেন, ট্রিটমেন্টটা খুব সহজ। ইনজেকশন মেজিক্যাল দেব, মেজিক্যাল 28, এটা আমরা দেব 1 ml পার 1 কেজি আইভি, ঠিক আছে? তার মানে এই মেজিক্যাল 28 এই ক্যালসিয়ামটা খুবই ভালো। হ্যাঁ, এটার ডোজ হচ্ছে 1 ml পার 1 কেজি। আপনি যে এনিমেলটাতে ট্রিট করতেছেন তার একটা সম্ভাব্য ওয়েট নির্ণয় করবেন, 500 কেজি। আচ্ছা, আমি দিচ্ছি, যাও। আমি একটা টেন্টেটিভ ওয়েট আপনাকে নির্ণয় করতে হবে, 500 কেজি, তাহলে 500 ml আইভি। আমি যেটা প্রিফার করি মিল্ক ভেন, মিল্ক ভেনে সব সময় দিতে হবে। মিল্ক ভেন যেমন এইটা হচ্ছে গাভীর আড়ার, সাপোজ এটা আড়ার, আড়ার, এই যে এইখানে দেখবেন একটা ভেইন আছে, আড়ারে ভেইন আছে। তাহলে আপনি যখন মিল্ক ভেইনে স্যালাইন পুশ করবেন, নিডিলের মাথা হবে এই দিক দিয়ে, নিডিলটা এই দিক দিয়ে ঢুকবে, অর্থাৎ নিডিলটা আড়ারের দিকে যাবে। এইটা হচ্ছে আডার, আডার থেকে একটা ভেইন আছে না, মানে আম্বিলিক্যাল রিজিয়নে। তাহলে আমি যখন নিডিলটা দেবো, স্যালাইনের মাথাটা যাবে আডারের দিকে, এইভাবে আমি মিল্ক ভেইনে স্যালাইন দেব। মিল্ক ভেইনে স্যালাইন দিলে কোনো সমস্যা হবে না, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না। যখন আমরা স্যালাইন দেব হাই স্পিডে দেব, অর্থাৎ অ্যাট দ্য রেট অফ 500 ml 16 মিনিট, অর্থাৎ 500 ml স্যালাইন যাতে আমার 16 মিনিটে যায়, এর জন্য স্পিড হইতে হবে একেবারে ফুল স্পিড। 500 ml ক্যালসিয়াম 16 মিনিটে দিতে হবে, একবারে ফুল স্পিড যাবে। এটা নির্ভর করবে
এনিমেলের সহিষ্ণুতার উপরে। আপনি যদি 4th স্টেজে পান একটু স্লো করবেন, অর্থাৎ এনিমেল যত বেশি উইক হবে স্পিডের পরিমাণটা তত কমে আসবে, স্লো যাবে। আমাদের দরকার ক্যালসিয়াম বোরোগ্লুকোনেট। ক্যালসিয়াম বোরোগ্লুকোনেট এই ক্যালসিয়ামটা আমরা সাজেস্ট করি। এই যে আমি যে ম্যাজিক্যাল 28 বললাম, ওই ম্যাজিক্যাল 28-এ ক্যালসিয়াম বোরোগ্লুকোনেট আছে। ক্যালসিয়াম বোরোগ্লুকোনেট যে প্রিপারেশনে থাকবে ওইটা আমরা সাজেস্ট করব। এরকম বাজারে যত ক্যালসিয়াম আছে সবগুলাই এটা, কিন্তু কিছু ভালো আছে, যেমন রেনাডার একটা আছে, সরি ইনজেকশন যেটা ম্যাজিক্যাল 28, এটাতে এসকেএফ এর ইনজেকশন ক্যালডিম্যাক, এটা রেনাটার। ইনজেকশন ডি ক্যাম, এটা যে একমির। ইনজেকশন ক্যালসি ম্যাক্স, এটা এসিআই, এটাও ভালো। যে কোনো একটা আপনি দিতে পারেন, সব ভালো। আমি ম্যাজিক্যাল 28টা দিই, খুব ভালো লাগে আমার। এখন এই হলো বিষয়, এখানে শুধু ক্যালসিয়াম দরকার, আর কিছু না। অনেকে গ্লুকোজ দেয়, অনেকে স্টেরয়েড দেয়, দিতে পারেন, নেসেসারি না। স্টেরয়েড কেন দিতে হবে আমি কিটোসিসের ক্লাসে আলোচনা করব, তখন আরো ক্লিয়ার হবে। যেহেতু আমি শুধুমাত্র মিল্ক ফিভারে আছি, আমি স্পেসিফিক ট্রিটমেন্ট দিলাম। অনেকে যদি শক প্রিভেন্ট করতে চান তাহলে অ্যাট্রোপিন দিতে পারেন। ইনজেকশন অ্যাট্রোপিন 10 ml দিলেই হবে, 10 ml আইভি বা মাংসে। অ্যাট্রোভেট আমরা আগেই বলছিলাম যে অ্যাট্রোভেট কার্ডিয়াক শক প্রিভেন্ট করতে পারে ভালো। মিল্ক ফিভারে সচরাচর তাপমাত্রা বাড়ে না, রেয়ার কেজে পাওয়া যায়, ওটা আবার এমনি কমে যায়। হাই টেম্পারেচার থাকে না, লো টেম্পারেচার হইতে পারে। লো টেম্পারেচার হওয়ার যৌক্তিকতা বেশি, কারণ তোর হচ্ছে মায়ের দেওয়া স্টেজ যত ট্রিটমেন্ট ডিলে হবে তত বডি টেম্পারেচার কমতে শুরু করবে। যত ট্রিটমেন্ট ডিলে হবে টেম্পারেচার কমা শুরু করবে। অনেক গরু আছে 200 ক্যালসিয়াম যাওয়া মাত্রই রেসপন্স করে, দাঁড়িয়ে যায়, তখন আমরা তারপরে পূর্ণাঙ্গ ডোজ কমপ্লিট করব। আপনার ট্রিটমেন্ট রেসপন্স করলো কিনা, আপনি ক্যালসিয়াম দেওয়ার পর আধা ঘন্টা ওয়েট করেন, 30 মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন। 30 মিনিটের আগে আর নতুন করে দেওয়ার দরকার হবে না। 30 মিনিটের মধ্যে আপনি 500 ml ক্যালসিয়াম দিছেন, 30 মিনিট হয়ে গেল, দেখতেছেন ন্যূনতম কোনো পরিবর্তন নাই, তাহলে ধরে নিতে হবে আপনার ডায়াগনোসিস ভুল হয়েছে। অর্থাৎ অবশ্যই রেসপন্সিভ হইতে হবে, একটু হলে হইতে হবে। যেমন একটা গরু বসে আছে, তার মাথাটা বাঁকা হয়ে আছে, অর্থাৎ মাথা বাঁকা করে বসেছিল। আপনি যখন ক্যালসিয়াম দেন নাই, তার আগে গরুটা মাথা বাঁকা করে বসেছিল। এখন আপনি ক্যালসিয়াম দিলেন, দেওয়ার আধা ঘন্টা পর দেখলেন যে তার মাথাটা এবার সোজা হয়েছে,
অর্থাৎ এটাকে রেসপন্স ধরতে হবে, অর্থাৎ আপনার ট্রিটমেন্ট কাজ করা শুরু করছে। কিন্তু যদি এরকম হয় যে আধা ঘন্টা হয়ে গেছে, মাথা বাঁকাই আছে এখন, তার মানে আপনার ডায়াগনোসিস ভুল হচ্ছে। এইখানে হচ্ছে পার্থক্যটা। ন্যূনতম কোনো রেসপন্স আসতে হবে, যে না আগে তো গরুটার রেসপন্স ছিল না, এখন ক্যালসিয়াম দেওয়ার পরে একটু নড়তেছে বা মনে হচ্ছে ফিজিক্যালি মনে হচ্ছে ভালো, তাহলে ধরে নিতে হবে রেসপন্স করতেছে। কিন্তু যদি এরকম মনে হয় যে না ক্যালসিয়াম দিছেন আধা ঘন্টা হয়ে গেল রেসপন্স করতেছে না, তাহলে এটা মিল্ক ফিভার না, এটা অন্য কিছু হইতে পারে, এখন আপনি ফার্দার ডায়াগনোসিস করেন। আর যদি এরকম হয় যে না আপনি ক্যালসিয়াম দেওয়ার পরে রেসপন্স বোঝা যাচ্ছে, তাহলে ওয়েট করেন, 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করেন, রেজাল্ট চলে আসবে। ব্যতিক্রম হইতে পারে 4-5 ঘন্টা, কিন্তু নর্মালি ক্যালসিয়াম দেওয়ার আধা ঘন্টার মধ্যে গরু সম্পূর্ণভাবে দাঁড়িয়ে যাবে। ব্যতিক্রম হইতে পারে 2-3 ঘন্টা লাগতে পারে, 4 ঘন্টা লাগতে পারে, ওয়েট করেন। কিন্তু এই 4 ঘন্টার মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসতে হবে। এই হচ্ছে মিল্ক ফিভারের লাইন অফ ট্রিটমেন্ট। ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য ভিটামিন ডি দরকার হয়। আমরা যে ক্যালসিয়ামগুলো ইউজ করি ওগুলাতে ভিটামিন ডি দেওয়া থাকে। অধিক দুধের গরুতে বাচ্চা হওয়ার শেষের 15 দিন, 20 দিন বা 1 মাস বডিতে ন্যাচারালি ক্যালসিয়াম তৈরি হয়। এই ক্যালসিয়ামটা যদি বডিতে নিয়মিত বাইন্ড হইতে পারে, তাহলে ওই গরুতে ডিস্টোকিয়া, রিটেনশন অফ প্লাসেন্টা, তারপরে মিল্ক ফিভার, এই 3টার ঝুঁকি কমে আসে। আমি বলতে চাচ্ছি যে একটা গরু যখন প্রেগনেন্সির শেষের মাসে থাকে, তখন ন্যাচারালি তার বডিতে ক্যালসিয়াম তৈরি হয়। ওই ক্যালসিয়ামটা যদি বডিতে বাইন্ড হইতে পারে, তাহলে ওই গরুটাতে ডিস্টোকিয়ার সম্ভাবনা কমে আসবে, রিটেনশন অফ প্লাসেন্টার সম্ভাবনা কমে আসবে, মিল্ক ফিভারের সম্ভাবনা কমে আসবে। এই 3টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তার মানে ওই গরুর শরীরে যে ক্যালসিয়ামটা প্রডিউস হচ্ছে ওইটাকে বাইন্ড করতে হবে। ওইটা কোনো কারণে যদি বাইন্ড না হয়, বিভিন্ন কারণ আছে, বাইন্ড না হলে এই ঘটনাগুলা ঘটে। এই জন্য আমরা একটা ওষুধ, একটা গরু যখন 8 মাস পার হয়ে 9 মাসে পড়বে, আমরা একটা ওষুধ সাজেস্ট করব, নিয়মিত চলবে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত। পাউডার এক্সিলিট, এটা 1 কেজি প্যাকেট, 100 গ্রাম করে দিনে একবার চলবে, অর্থাৎ বাচ্চা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চলবে। এটা এমনই একটা ওষুধ পানিতে দিলেই খায়। এই ওষুধটা যদি আপনি খাওয়ান, আপনার ডিস্টোকিয়া, রিটেনশন অফ প্লাসেন্টা এবং কি বলে যে মিল্ক ফিভারের পসিবিলিটি কমে আসবে। কারণ কি? কারণ এটা ক্যালসিয়াম বাইন্ডার, এই ক্যালসিয়ামটাকে বাইন্ড করে দেবে, তার বডিতে যে ক্যালসিয়ামটা প্রডিউস হচ্ছে এটা কাজে লাগবে, অর্থাৎ তার ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির যে সম্ভাবনা এটা কমে আসবে। আলটিমেটলি তার ওই 3টা প্রবলেম হবে না। এটা একটা পরীক্ষিত প্রোডাক্ট, এটা আপনি চোখ বন্ধ করে খাওয়াইতে পারেন। এটা নিয়ে অনেক রিসার্চ, অনেক ইউজ, অনেক গাভীতে এক্সপেরিমেন্টালি প্রয়োগ করা হয়েছে এবং সফলতা পাওয়া গেছে। বাচ্চা হওয়ার আগ পর্যন্ত চলবে। এটা ডক্টরস অ্যাগ্রোভেটের, এটা ডক্টরস অ্যাগ্রোভেট। এটা হচ্ছে ডক্টরস অ্যাগ্রোভেটের একটা প্রোডাক্ট। তো ঠিক আছে, এই হচ্ছে আজকে মিল্ক ফিভার নিয়ে আলোচনা। এর নেক্সট ক্লাস কিটোসিস, ওই কিটোসিসের সময় মিল্ক ফিভারকে আরেকটু ট্যাগ করে আরেকটু বাড়তি আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।